তো একটি গোল, একটি ট্রফি এবং 120 মিনিটের একটি ট্যাকটিক্যাল যুদ্ধ। কালকের ম্যাচের সারাংশ করতে গেলে এটাই হয়তো বা অনেকেই পাবে। অনেকে হয়তো বলতে পারেন যে ইট ওয়াজ অ্যান আর্জেন্টিনাস ডে এবং আর্জেন্টিনার ভাগ্য খারাপ ছিল। বাট আজকের এই ভিডিওটা দেখার পর হয়তো বা আপনাদের পয়েন্ট অফ পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যেতে পারে। বেসিক্যালি কালকের ম্যাচটা একটি গোল কিংবা 120 মিনিটের ডিউরেশনের উপর না, এই ম্যাচের উপর ট্যাকটিক্যাল ফেলাসির অনেক বড় একটা রূপ আমরা দেখেছি, যেখানে আমরা হাই প্রেস বল পজিশন এবং মিডফিল্ড অ্যাকুরেসির শ্রেষ্ঠত্বের গল্প লেখা হয়েছে। তো আসুন নিজেদের আবেগটাকে সংবরণ করে এই পুরো ফাইনাল ম্যাচের উপর একটা ট্যাকটিক্যাল ব্রেকডাউন দেওয়া ট্রাই করি এবং এইটা বোঝা ট্রাই করি ওয়াই স্পেন ডমিনেটেড সো ব্যাডলি ওভার আর্জেন্টিনা। তো বেসিক্যালি কালকের স্পেনের এই ডমিনেশন, এত ভালো ডমিনেশনটা কেন ছিল, এই জিনিসটার আভাস আমি গত আমার 2টা ভিডিওতেও দিয়েছিলাম। আজকেও ওই বিষয়ে একটু কথা বলি। প্রথমত, স্পেনের মিডফিল্ড, ইট ওয়াজ টু মাচ গুড ফর আর্জেন্টিনা। কালকের ম্যাচে সম্পূর্ণ রদ্রি কেন্দ্রিক একটা মিডফিল্ড আমরা দেখেছি এবং রদ্রি অ্যান এক্সেপশনাল ক্যারেক্টার। কালকে তিনি যেভাবে আর্জেন্টিনার প্রেসগুলো বারবার ভেঙেছেন, যেভাবে ডিফেন্সিভ লাইনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন এবং যেভাবে মেসিকে ওভারল্যাপ করেছেন বারবার এবং মেসিকে সম্পূর্ণ বিচ্ছিন্নই করে ফেলেছেন একেবারে, এবং লড়াইটা খুবই সহজে ওভারটেক করেছেন নিজের প্রতি। এবং রদ্রির লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড হিসেবে দুজন কাজ করেছে, ড্যানি ওলমো এবং ফ্যাবিয়ান রুইস। দুজন যেভাবে ওভারল্যাপগুলো করেছে সেন্টার ব্যাক লাইনে এবং দুজনের উইং অ্যাকুরেসিতে আর্জেন্টাইন ডিফেন্স বক্স বারংবার কেঁপে উঠেছে। এবং এই ওভারল্যাপ অ্যাটিটিউডটাই বেসিক্যালি স্পেনের সবচেয়ে বড় শক্তিমত্তা। এবং তাছাড়াও আরেকটা শক্তিমত্তা এই স্পেনের, যেটা হচ্ছে তাদের বল পজিশনিং প্লে। মারাত্মক বল পজিশনিং কালকে তাদের কাছ থেকে আমরা পেয়েছি। অ্যাক্রস 70% বল পজিশন তাদের কাছে ছিল অ্যারাউন্ড 90 মিনিটস। তাছাড়াও তারা যেভাবে বারংবার হাই প্রেস করেছে, কাউন্টার অ্যাটাক করার ট্রাই করেছে, বল হারানোর সাথে সাথে যেভাবে তারা কাউন্টার প্রেস করেছে, আর্জেন্টিনা ওয়াজ ক্লুলেস অ্যাট আ পয়েন্ট। ইট ওয়াজ টু মাচ ওয়ান হ্যান্ডেড ডমিনেশন। স্পেন ওয়ান হ্যান্ডেড ডমিনেশন দেখিয়েছে পুরো 90 মিনিটসে, যেটা আমরা বলি। এখন একটু ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস করার ট্রাই করি। ফার্স্ট অফ অল লামিন ইয়ামালের কথায় আসি। লামিন ইয়ামাল হাফ টাইম থেকে যেভাবে আমরা 15 কি 20 মিনিট থেকে আমরা যখন দেখছিলাম, লামিন ইয়ামাল বারংবার লেফট উইংটাকে টার্গেট করেছিল, ওভারল্যাপ চান্সগুলো ক্রিয়েট করা ট্রাই করেছিল। ওইদিকে কুকুরেলা ছিল সেন্টার বক্স পজিশনে এবং বারংবার যেভাবে তিনি ডিফেন্স বক্সটাকে আতঙ্কিত করে রেখেছেন লেফট উইঙ্গের, ইট ওয়াজ টু আই ব্লিস্টারিং টু সি। এবং লামিন ইয়ামাল এখানে একটা সম্পূর্ণ পয়েন্ট পায়, যেভাবে তিনি উইং অ্যাকুরেসিটা মেনটেন করেছেন, যেভাবে তিনি বারংবার ওভারল্যাপগুলো করেছেন, টু মাচ গুড। পরবর্তীতে রদ্রির কথা তো না বললেই নয়, অ্যানাদার ব্রেইন অফ স্পেন। এই রদ্রি ক্যারেক্টারটা, ইট ওয়াজ, কী বলবে ক্যারেক্টারকে নিয়ে, এই ক্যারেক্টার উপর যত ধরনের সিম্পলিফিকেশন দেওয়া হোক না কেন শেষ হবে না। কালকের ম্যাচের দিকে লক্ষ্য করেন, মেসিকে যেভাবে সম্পূর্ণ ফাইনাল থার্ড থেকে বিচ্ছিন্ন করা দেওয়া হয়েছে, তার কাছে পাস যাচ্ছিল না, আর্জেন্টিনা উইং অ্যাকুরেসিগুলো ধরতে পারতেছিল না এবং বারংবারভাবে যখনই প্রেস করা ট্রাই করবে আর্জেন্টিনা প্রেস ভেঙে যাচ্ছিল রদ্রির কারণে। অ্যান্ড ইট ইজ দ্য অ্যাটিটিউড অফ আ চ্যাম্পিয়ন টিম, এক্সেপশনাল, অ্যান্ড স্পেন হ্যাজ নেইলড ইট টোটালি। পরবর্তীতে কুকুরিয়া এবং ড্যানি ওলমোর কথায় আসি। অ্যানাদার টু ভেরি আন্ডাররেটেড নেমস, যাদের হয়তো বা ওইভাবে আলোচনা হবে না, বাট আমার ক্ষেত্রে দুজনের গুরুত্ব খুবই চমৎকার রূপে ছিল। কুকুরিয়া প্রথম দিকে একটু অ্যাটাকিং মিডফিল্ডের দায়িত্ব পালন করেছেন, পরে একটু ডিফেন্স লাইনে গিয়েছেন, পরবর্তীতে উইং অ্যাকুরেসিতেও তিনি সাহায্য করেছেন। লিটারেলি অলরাউন্ডিং প্যাকেজ হি ওয়াজ। এবং কুকুরিয়ার স্পেশালি যেভাবে তিনি বল পজিশনটা ধরে রাখতে হেল্প করেছেন, ইট ওয়াজ টু হ্যাবিচুয়েটেবল ফর আর্জেন্টিনা। তো যে গোলটা ফেরাস টোরেস করেছিল সেই গোলটার উপর একটা ব্যাখ্যা আসি, যেখানে আর্জেন্টিনার দুর্বলতা লুকিয়ে আছে। আমরা যদি ওইখানে সেট আপটা দেখি, তো ড্যানি ওলমো ফ্যাবিয়ান রুইসকে লেফট উইং থেকে একটা শট বাড়িয়ে দিলেন, ফ্যাবিয়ান রুইজ একটা ক্রস করে দিলেন উইলিয়ামসকে,
উইলিয়াম যেটা হয়তো বা বাইরে চলে যাচ্ছিল, উইলিয়াম হেডের মাধ্যমে ওই ওভারল্যাপড বলটাকে কন্ট্রোলে আনলেন এবং বলটা ফেরাস টোরেসের কাছে চলে গিয়েছে ওই লুজ বলটা, এবং ওই লুজ বলটার উপরে ফেরাস টোরেস একটা অ্যান্টিসিপেটেড শট নিলেন যেখানে মার্টিনেজের কিছু করার নেই। এবং মার্টিনেজ, ডিবু, এই ম্যাচটা মিনিমাম 4 থেকে 5টা গোল আর্জেন্টিনা কনসিড করার কথা। যে বাজে ফুটবল তারা খেলেছে, লিটারালি ইট ওয়াজ আ সুইসাইডাল অ্যাটেম্প্ট বাই আর্জেন্টিনা, যে ফুটবল আজকে তারা খেলেছে। অনলি দ্য সেভিয়ার ওয়াজ এমিলিয়ানো মার্টিনেস, হ্যাটস অফ টু হিম, অ্যান্ড হি ডিজার্ভস আ ভেরি বিগ বো। যেভাবে তিনি সেভগুলো কমপ্লিট করেছেন, বেসিক্যালি লামিন ইয়ামালের করা ওই ফ্রি কিকটা যেভাবে তিনি সেভ করেছিলেন 85 মিনিটসে, ইট ওয়াজ টু গুড টু সি। পরবর্তীতে আর্জেন্টিনার দুর্বলতাগুলো শুরু থেকে এক্সপোজ হয়ে গেছিলো আমার অ্যানালিটিক্যাল ভিউতে। দে ওয়ার লাইক অতিরিক্ত ডিফেন্সিভ মাইন্ডসেট আমরা তাদের কাছ থেকে দেখেছি। বল পজিশনাল প্লেতে তাদের কোনো রোল ছিল না। পরবর্তীতে মেসি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল স্পেনের সেন্টার ব্যাকদের কারণে, এবং পরবর্তীতে কাউন্টার অ্যাটাক বেস্ট ফুটবল আর্জেন্টিনা কালকে খেলা ট্রাই করেছে, লাইক ফ্রান্স ও লাইক ইংল্যান্ড, যেটা আসলে আর্জেন্টিনার ন্যাচারাল গেম প্লে না। যখন এই ন্যাচারাল গেম প্লেটা ব্রেক করার ট্রাই করেছে আর্জেন্টিনা, নিজের পায়ে নিজের কোরাল মেরেছে। কালকে লং বল থিওরি আমার কাছে মনে হয়েছে, মার্টিনেজের করার প্রত্যেকটা লং বলের উপর উইং অ্যাকুরেসি করার ট্রাই করেছে আর্জেন্টিনা, বাট বারংবার তারা ফেল হয়েছে। প্রেসগুলো তারা করতে পারে নাই, উইং অ্যাটাকগুলো তারা ঠিকমতো ধরতে পারে নাই। বল মিডফিল্ড সম্পূর্ণ নিষ্ক্রিয় একটা মিডফিল্ড আমার কাছে লেগেছে। প্যারেদেসের কথা বলি, ম্যাকঅ্যালিস্টারের কথা বলি, there were nothing any venomous scene which can create any wing chances or any other গোল স্কোরিং অপশানস। পরবর্তীতে আরও দুইটা জিনিস নিয়ে কথা বলি। এনজো ফার্নান্দেজের রেড কার্ডটা কতটুকু যুক্তিযুক্ত ছিল। প্রথমত ফার্স্ট হলুদ কার্ডটা যেটা তিনি খেয়েছেন, ইট ওয়াজ ভেরি মাচ অবভিয়াস যে এটা রেড কার্ডই ছিল। বিকজ প্রথম হলুদ কার্ডটা একমাত্র নিজের দোষেই খেয়েছেন এনজো ফার্নান্দেজ। রেফারির সাথে বাকবিতণ্ড করেছেন এবং আন্ডার দ্য আইপিবিসি রুল নাম্বার 12.1 যদি রেফারির সাথে কোনো ধরনের আন্ডার কনস্টিটিউশনাল কথা বলে প্লেয়ার, তাহলে ওই ক্ষেত্রে একটা ইয়েলো কার্ড সে ডিজার্ভ করে। পরবর্তীতে সেকেন্ড ইয়েলো কার্ডটা তিনি যেটা খেলেন আফটার 82 to 83 মিনিটস, ইট ওয়াজ এ রিকলেস ফাউল। এবং সেম নিয়মে ফাউল 3 ধরনের হয় আমরা জানি, যে রিকলেস, ডেঞ্জারাস এবং আনইন্টেনশনাল। তো এই রিকলেস ফাউলের আন্ডারে পরেই সেকেন্ড ইয়েলো কার্ডটা এনজো ফার্নান্দেজ কনসিড করেছেন এবং যার ফলে তিনি রেড কার্ডটা পেলেন। ইট ওয়াজ অবভিয়াসলি অ্যান অর্ডিনারি ডিসিশন। এবং পরবর্তীতে সেকেন্ড গোল যেটা বাতিল হলো স্পেনের, ইট ওয়াজ অ্যান অফসাইড। ইট ওয়াজ লাইক, আমি আমার গত ভিডিওতেও বলেছিলাম আইপিবিসি রুল নাম্বার 30-তে যে অফসাইড নিয়ম অনুযায়ী যখন কোনো প্লেয়ারের ডমিনেটিভ পার্টসগুলো বডির যখন অফসাইড লাইনের বাইরে থাকে তখন সেটা অফসাইড হয়, এবং সেটাই হয়েছিল ড্যানি অলমোর সাথে। দ্যাটস দ্য পয়েন্ট। এবং আরেকটা কথা হচ্ছে যে বেসিক্যালি আর্জেন্টিনা ওয়াজ ভেরি মাচ ক্লুলেস ইন দেয়ার ডিফেন্সিভ অ্যাটিটিউড অ্যান্ড ইন দেয়ার উইং অ্যাকুরেসি। ম্যাকঅ্যালিস্টার বা এনজো ফার্নান্দেজকে ওই রকমভাবে কোনো প্রভাব বিস্তার করতে পারেন নাই, যে প্রভাবটা বিস্তার করার ফলে তারা স্পেনের সেন্টার ব্যাকটাকে তারা ভাঙতে পারবে। লিটারালি দেয়ার ওয়াজ নাথিং দ্যাট ক্যান বি ডিসকাসড ইন দিস ভিডিও। দেয়ার ওয়াজ নাথিং। অনলি এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে একটু কথা বলা যায়, বিকজ যে লেভেলে তিনি ব্রেভারি শো করেছেন, ইট ওয়াজ টু মাচ গুড। হ্যাটস অফ টু হিম। তো দিস ওয়াজ দ্য ভিডিও। এখন বেসিক্যালি কথা হচ্ছে যে দিন শেষে যারা টেকনিক্যালি ফুটবলটা ভালো খেলবেন তারাই জিতবেন। ইট ওয়াজ দ্য ডে অফ স্পেন। তাদের ট্যাকটিক্সটা সম্পূর্ণরূপে ক্লিক করেছেন। আর্জেন্টিনা ওয়াজ টু মাচ ব্যাড ফর দ্যাট ডে, টু মাচ ক্লুলেস, টু মাচ সাউথ আমেরিকান বেস্ট। তারা ডার্টি সাউথ আমেরিকান বেস্ট ফুটবল তারা খেলা ট্রাই করেছে। ভেরি মাচ ফিজিক্যাল ব্যাটেল দে হ্যাভ ট্রাইড, বাট নাথিং টেকনিক্যাল। তো এই কারণেই আর্জেন্টিনার এই এজ লুজটা। নাথিং টু সে অ্যাবাউট মোর। দিন শেষে ফুটবল উইন্স, অ্যান্ড অবশ্যই আশা করব যে এভরি টিম উইল গিভ আ কাম ব্যাক। দ্যাটস দ্য ওয়ে। তো আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই।
সামনে আরও যত ধরনের আপডেটস দেওয়া যায় আই উইল ট্রাই টু গিভ দেম। তো আশা করব সবাই নিজেদের মূল্যবান কমেন্টসমূহ কমেন্ট বক্সে দিয়ে যাবেন, এবং যে মাধ্যমে দেখছেন ফেসবুক পেজে অথবা আমার মেন প্রোফাইলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ।